everyone, welcome to my channel Suraiya's Education Studio. আজকে আমরা HSC ICT বইয়ের চ্যাপ্টার 4 সম্পর্কে জানব। চ্যাপ্টারটির নাম ইন্ট্রোডাকশন টু ওয়েব ডিজাইন অ্যান্ড HTML অর্থাৎ ওয়েব ডিজাইন পরিচিতি অ্যান্ড HTML। তো নাম দেখে তোমরা বুঝতে পারছো চ্যাপ্টারটি মূলত দুই ভাগে বিভক্ত। প্রথম বিভাগে আমরা ওয়েব ডিজাইন সম্পর্কে জানব এবং পরবর্তী ধাপে আমরা HTML সম্পর্কে জানব। তো চলো শুরু করা যাক। এই ভিডিওতে আমরা মূলত পার্ট 1 যেখানে কনসেপ্ট অফ ওয়েব পেজ ডিজাইন এবং ওয়েবসাইট স্ট্রাকচার অর্থাৎ ওয়েব পেজ ডিজাইনের ধারণা এবং ওয়েবসাইট কাঠামো এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব। ওয়েব পেজ স্ট্রাকচার বা ওয়েবসাইট স্ট্রাকচার সম্পর্কে জানতে হলে প্রথমেই আমাদেরকে যে বিষয়টি জানতে হবে সেটা হচ্ছে ওয়েব পেজ কি। তো ওয়েব পেজ ইজ আ ফাইল রিটেন ইন HTML. In other words, web page is a kind of document. By web design, we mean creating web pages using audio, video, animation or color etc. through web language. সহজভাবে যদি আমরা বলতে চাই, ওয়েব পেজ হলো HTML লেখা ফাইল। HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই HTML নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব ডকুমেন্ট। আর ওয়েব ডিজাইন বলতে আমরা বুঝি কোনো ওয়েব ল্যাঙ্গুয়েজের মাধ্যমে টেক্সট, অডিও, ভিডিও, অ্যানিমেশন, কালার ইত্যাদি ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করা। ওয়েব পেজকে সাধারণত আমরা HTML দিয়ে তৈরি করলেও অনেক সময় XML, DHTML, HTML ইত্যাদি ব্যবহার করে আমরা ওয়েব পেজগুলোকে আরও সুন্দর এবং আকর্ষণীয় করে তৈরি করতে পারি। এরপরে আছে হচ্ছে টাইপস অফ ওয়েব পেজ। ওয়েব পেজকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। প্রথমটি হচ্ছে স্ট্যাটিক ওয়েব পেজ এবং দ্বিতীয়টি হচ্ছে ডাইনামিক ওয়েব পেজ। Static web page হচ্ছে page information on such web pages does not change. The user can only read the information. Static web page পেজগুলোতে পেজের তথ্যের কোনো পরিবর্তন ঘটে না। যার ইউজার তারা শুধু ইনফরমেশনগুলো সেখানে গিয়ে পড়তে পারে। সেখানে ইউজাররা তাদের কোনো ধরনের কমেন্ট বা কোনো ধরনের ফিডব্যাক দিতে পারে না। সেজন্য এই ধরনের ওয়েব পেজগুলোকে আমরা বলে থাকি হচ্ছে স্ট্যাটিক ওয়েব পেজ। স্ট্যাটিক ওয়েব পেজগুলো সাধারণত HTML দিয়েই ডেভেলপ করা হয়। এরপরে আছে হচ্ছে ডাইনামিক ওয়েব পেজ। The web page through which visitors can send information to the web server and the various values on the page are automatically changed is called dynamic web page. ডাইনামিক ওয়েব পেজগুলোতে পেজের তথ্যগুলো বেশি পরিবর্তন করা যায় এবং যারা ইউজার বা ভিজিটর তারা সেখানে গিয়ে ইনফরমেশনগুলো পড়তে পারে। আবার তাদের প্রয়োজনীয় কোনো ডেটা বা ইনফরমেশন চাইলে সেখানে তারা লিখেও রাখতে পারে। অর্থাৎ আমরা যদি সংজ্ঞাটা বলি তাহলে আমরা বলতে পারি যে ওয়েব পেজের মাধ্যমে তথ্যকে ভিজিটাররা ওয়েব সার্ভারে পাঠাতে পারে এবং পেজে বিভিন্ন ডেটার মান স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন হয় তাকে হচ্ছে আমরা ডাইনামিক ওয়েব পেজ বলি। স্ট্যাটিক ওয়েব পেজে আমরা সাধারণত HTML ব্যবহার করে পেজটাকে ডেভেলপ করি। এখানে হচ্ছে আমরা HTML এর সাথে ASP, PHP, JSP ইত্যাদি ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা আমাদের পেজটাকে তৈরি করতে পারি। এরপরে আসে হচ্ছে স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েব পেজের কিছু সুবিধা অসুবিধা। তো প্রথমে আমরা দেখি স্ট্যাটিক ওয়েব পেজের কী কী সুবিধা রয়েছে। Since the number of pages on such sites is less, it can be easily implemented and developed. স্ট্যাটিক ওয়েব পেজের সংখ্যা যেহেতু খুব কম থাকে তাই এটি সহজেই আমরা বাস্তবায়ন করতে পারি এবং ডেভেলপ করতে পারি। It does not require a managed system, so it is convenient for small companies. স্ট্যাটিক ওয়েব পেজের জন্য যেহেতু কোনো ম্যানেজমেন্ট সিস্টেমের দরকার হয় না তাই যে কোনো ছোট ছোট কোম্পানি বা প্রতিষ্ঠান এটি তাদের সুবিধার জন্য তাদের ওয়েবসাইট ডেভেলপের ক্ষেত্রে স্ট্যাটিক ওয়েব পেজটা ব্যবহার করতে পারে। এছাড়াও স্ট্যাটিক ওয়েব পেজের ক্ষেত্রে ওয়েব হোস্টিংয়ের কোনো প্রয়োজন পড়ে না। ব্রাউজার দ্বারা স্ট্যাটিক ওয়েব পেজগুলো খুব ফাস্ট লোড হয় এবং সর্বাধিক নিরাপত্তার সাথে পেজগুলো ডাউনলোড করা যায়। এবার আছে স্ট্যাটিক ওয়েব পেজের কিছু অসুবিধা। Changing the content of page from time to time will cost more.
তো স্ট্যাটিক ওয়েব পেজের ক্ষেত্রে খুব ঘন ঘন যদি আমরা পেজের কন্টেন্টগুলো পরিবর্তন করতে চাই সেগুলো আমাদের জন্য একটু খরচ সাপেক্ষ, আর there is no opportunity for the client to update anything, যেটা আমরা আগেও বলেছি যে ক্লায়েন্টের দ্বারা কোনো কিছু আপডেট করার সুযোগ কিন্তু স্ট্যাটিক ওয়েব পেজগুলোতে থাকে না। এবার আমরা আসি ডাইনামিক ওয়েব পেজের কিছু সুবিধা নিয়ে। Pages can be restructured at any time and it's very easy. ডাইনামিক ওয়েব পেজের ক্ষেত্রে পেজগুলো যে কোনো সময় আমরা রিস্ট্রাকচার করতে পারি এবং এই রিস্ট্রাকচার করার কাজটা খুব সহজ। Information can be updated according to the needs of visitors and visitors can search within the database. ভিজিটাররা তাদের চাহিদা অনুযায়ী তথ্যকে আপডেট করতে পারে এবং যেটি তারা সার্চ দিতে চায় তারা কিন্তু সেই ডেটাবেজের মধ্যে তাদের তথ্যগুলোকে সার্চও করতে পারে। এছাড়া ডাইনামিক ওয়েব পেজগুলো অনেক বেশি ইনফরমেটিভ হয়ে থাকে। যারা ইউজার তারা তাদের যে কোনো কমেন্ট বা তাদের ইনফরমেশন কিন্তু সেখানে ইনপুট করতে পারে। ডাইনামিক ওয়েব পেজের কিছু অসুবিধা রয়েছে, তার মধ্যে অন্যতম হলো ক্রিয়েটিং সাচ এ ওয়েবসাইট ইজ কমপ্লিকেটেড অ্যান্ড টাইম কনজিউমিং। ডাইনামিক ওয়েব পেজগুলো দিয়ে আমরা যে ধরনের ওয়েবসাইটগুলো তৈরি করি এগুলো তৈরি করা বেশ জটিল এবং তুলনামূলক ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। It's relatively expensive for small companies to develop such website. যারা ছোট ছোট কোম্পানি রয়েছে তারা যদি এই ডাইনামিক ওয়েব পেজগুলো দিয়ে তাদের ওয়েবসাইট ডেভেলপ করতে চায় এটি তাদের জন্য কিন্তু একটি ব্যয় সাপেক্ষ ব্যাপার। তো আমরা দুই ধরনের ওয়েব পেজ সম্পর্কে জানলাম, একটি হচ্ছে স্ট্যাটিক ওয়েব পেজ, অন্যটি হচ্ছে ডাইনামিক ওয়েব পেজ। তো ডাইনামিক ওয়েব পেজগুলো দিয়ে যে ধরনের ওয়েবসাইটগুলো ডেভেলপ করা হয় সেগুলোকে আমরা বলতে পারি ডাইনামিক ওয়েবসাইট, এবং স্ট্যাটিক ওয়েব পেজগুলো দিয়ে যে ধরনের ওয়েবসাইট ডেভেলপ করা হয় সেগুলোকে আমরা বলতে পারি স্ট্যাটিক ওয়েবসাইট। ওয়েবসাইটের ডিজাইন বা ওয়েবসাইট ডেভেলপ করার জন্য আমরা প্রথমে জেনেছি ওয়েব পেজ সম্পর্কে, এবার আমরা জানবো হচ্ছে ওয়েবসাইট সম্পর্কে। ওয়েবসাইট হচ্ছে এ লোকেশন কানেক্টেড টু দ্য ইন্টারনেট দ্যাট মেইনটেইনস ওয়ান অর মোর ওয়েব পেজেস। সহজভাবে যদি আমরা বলতে চাই তাহলে ওয়েবসাইট হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো ওয়েব পেজকে ওয়েবসাইট বলা হয়। এই যে আমরা দুই ধরনের ওয়েব পেজ সম্পর্কে জানলাম, স্ট্যাটিক কিংবা ডাইনামিক, এই পেজগুলো পরস্পর সম্পর্কযুক্ত হয়ে একটি ওয়েবসাইট ডেভেলপ করতে পারে। ওয়েবসাইট হচ্ছে একই ডোমেইনের অধীনে সম্পর্কযুক্ত একাধিক ওয়েব পেজের সমষ্টি। ডোমেইন নেম সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো। তো ওয়েবসাইট হচ্ছে ওই একই ডোমেইনের মধ্যে কতগুলো ওয়েব পেজের সমষ্টি। এরপরে আছে হচ্ছে www বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়েব সম্পর্কে আমরা সবাই অলরেডি জানি। এটি 1989 সালে ইংরেজ পদার্থবিদ টিম বার্নসলি আবিষ্কার করেন। তো www is a huge network consisting of HTTP which is a collection of web pages from all over the world. www হচ্ছে HTTP অর্থাৎ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সার্ভারের সমন্বয়ে গঠিত এক বিশাল নেটওয়ার্ক যা সারা বিশ্বের সমস্ত ওয়েব পেজের সংগ্রহকে বোঝায়। এরপরে আছে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস বা সংক্ষেপে আমরা যেটাকে বলে থাকি আইপি অ্যাড্রেস। A unique number known as an IP address is used to identify each computer or electronic device connected to the internet. তো ইন্টারনেটের সাথে সম্পর্কযুক্ত প্রতিটি কম্পিউটার বা সেটি যে কোনো ইলেকট্রনিক ডিভাইস হতে পারে, সেই ডিভাইসগুলোকে শনাক্তকরণের জন্য একটি ইউনিক নাম্বার থাকে। সেই ইউনিক নাম্বারগুলোকে আমরা বলছি আইপি অ্যাড্রেস। যেমন আমাদের ফোনের ক্ষেত্রে প্রতিটি আমাদের ইউজারের জন্য একটি আলাদা আলাদা নাম্বার থাকে, যে নাম্বারগুলো আমাদের ইউনিক হয়, ঠিক তেমনি ইন্টারনেটের ক্ষেত্রে প্রতিটি কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইসের অবস্থান শনাক্ত করার জন্য বা তার সাথে যোগাযোগের জন্য একটি ইউনিক নাম্বার থাকে, যেটিকে আমরা বলি হচ্ছে আইপি অ্যাড্রেস বা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। তো এরপরে আছে হচ্ছে ডোমেইন নেম। The domain name system makes it easy to remember the IP number by converting it to English characters. তো আমরা একটু আগে জানলাম আইপি অ্যাড্রেস সম্পর্কে। আইপি অ্যাড্রেস মনে রাখাটা বেশ কষ্টকর। তো আইপি অ্যাড্রেস সহজে মনে রাখার জন্য একটি সহজ উপায় হলো ডোমেইন নেম সিস্টেম বা আমরা সংক্ষেপে যেটাকে বলেছি ডিএনএস। ডিএনএস দ্বারা আইপি নাম্বারকে ইংরেজি অক্ষরে পরিণত করে প্রতিষ্ঠানের নাম কিন্তু আমরা সহজেই মনে রাখতে পারি।
এরপরে আছে হচ্ছে আমাদের ইউআরএল বা ইউনিফর্ম রিসোর্স লোকেটর। Each website has a specific address at www. This address is called a web address or URL address. তো প্রতিটি ওয়েবসাইটের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে একটি নির্দিষ্ট অ্যাড্রেস রয়েছে। এই অ্যাড্রেসকে ওয়েব অ্যাড্রেস বা ইউআরএল অ্যাড্রেস বলা হয়। এটি মূলত আমাদের ওয়েব পেজের যে ঠিকানা, সেই ওয়েব পেজের ঠিকানাকে আমরা বলছি হচ্ছে ইউআরএল বা ওয়েব অ্যাড্রেস। এরপরে আছে হচ্ছে ওয়েব ব্রাউজার। Browser is a type of software that can be used to display or read web pages. অর্থাৎ ওয়েব ব্রাউজার এক ধরনের সফটওয়্যার যার সাহায্যে ওয়েব পেজ প্রদর্শন করা বা তথ্য রিড করা যায়। ওয়েব ব্রাউজার ওয়েব সার্ভার বা সার্ভার কম্পিউটারে রক্ষিত ওয়েব পেজগুলোকে ব্যবহারকারীদের কাছে প্রদর্শন করে। এরপরে আছে হচ্ছে সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। সার্চ ইঞ্জিন ইজ আ ওয়েব ব্রাউজার ফিচার দ্যাট অ্যালাউস ইউ টু রিট্রাইভ এনি ইনফরমেশন ফ্রম আ ওয়েব সার্ভার। সার্চ ইঞ্জিন হলো ওয়েব ব্রাউজারের এক ধরনের ফিচার বা বৈশিষ্ট্য যার সাহায্যে ওয়েব সার্ভার থেকে যে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়। আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন ব্যবহার করি, যেমন গুগল, ইয়াহু, বিং, অ্যাস্ক ইত্যাদি। এরপরে আছে হচ্ছে ওয়েব পোর্টাল। Web portal is an easy way to get services from the website. The web portal can be any of the service received from the website. তো ওয়েবসাইট থেকে আমরা যে কোনো ধরনের সেবা গ্রহণ করি, সেই সেবা গ্রহণ করার যে পদ্ধতি সেটাকে আমরা বলছি হচ্ছে ওয়েব পোর্টাল। ওয়েবসাইট থেকে সেবা গ্রহণের যে কোনো একটি সার্ভিসই আমাদের কিন্তু ওয়েব পোর্টাল হতে পারে। যেমন আমরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে আমরা বিভিন্ন নোটিশ দেখি, বা আমরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে আমরা বিভিন্ন রেজাল্ট পাই, সেগুলো কিন্তু আমাদের ওয়েব পোর্টালের অংশ। এবার আসে হচ্ছে আমাদের ওয়েবসাইট স্ট্রাকচার বা ওয়েবসাইটের কাঠামো। তো ওয়েবসাইট ইজ লাইক মেনি রিলেটেড ওয়েব পেজেস আর রেজিস্টার্ড আন্ডার ওয়ান ইউআরএল. Websites are organized on a specific server for ease of browsing and easy access to information. Such a structure of a website is called hypertextual structure. This allows one page to be linked to another with the help of hyperlinks. Website structure refers to the setup of website. তো আমরা আগে যে কথাটি বলেছি, ওয়েবসাইট হলো কতগুলো সম্পর্কযুক্ত ওয়েব পেজ যা একটি ইউনিফর্ম রিসোর্স লোকেটর বা ইউআরএল এর অধীনে রেজিস্টারকৃত থাকে। ঠিক আছে, ব্রাউজ করার সুবিধার্থে এবং সহজে ইনফরমেশন পাওয়ার জন্য ওয়েবসাইট একটি নির্দিষ্ট সার্ভারে সংগঠিত হয়। আর ওয়েবসাইটের এই ধরনের স্ট্রাকচারকে বলা হয় হচ্ছে হাইপারটেক্সচুয়াল স্ট্রাকচার। এই স্ট্রাকচারের মাধ্যমে হাইপারলিংকের সাহায্যে একটি পেজকে আরেকটি পেজের সাথে সম্পর্কযুক্ত করা হয়। আমরা দেখেছি যে দুই ধরনের ওয়েব পেজ আছে, স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েব পেজ। যে কোনো একটি দিয়ে যদি আমরা ওয়েবসাইটটা ডেভেলপ করতে চাই, তাহলে যে পেজের মধ্যে যে সমন্বয়, এই সমন্বয়গুলো আমরা করি হচ্ছে হাইপারলিংকের সাহায্যে। ওয়েবসাইট স্ট্রাকচার বলতে আমরা ওয়েবসাইটের যে সেটআপ সেটাকেই বোঝাই। তো আমাদের ওয়েবসাইটে অনেক সময় একটি মেইন পেজ থাকে, সেগুলোর সাথে আরও অনেকগুলো সাব পেজ কানেক্টেড থাকে, এবং এই সাব পেজগুলো কীভাবে একটি পেজের সাথে অন্য পেজটি কানেক্টেড থাকবে, কিভাবে লিঙ্ক করা থাকবে, এই সব কিছু কিন্তু আমরা ওয়েবসাইটের স্ট্রাকচারে নির্ধারণ করি। একটি ওয়েবসাইটে যখন অনেকগুলো পেজ থাকে, তখন একজন ইউজার যখন এটা ব্যবহার করবে, তারা যাতে খুব দ্রুত এটাকে অ্যাক্সেস করতে পারে এবং সমস্ত সাব পেজগুলোতে যাতে সে অ্যাক্সেস করতে পারে, এই জিনিসগুলো কিন্তু ওয়েবসাইট স্ট্রাকচারে স্তরে স্তরে সাজানো হয় এবং সেগুলো নিয়ে প্ল্যানিং করা হয়। তো এই যে ওয়েবসাইটের কাঠামোতে পেজের ব্যবহারের গুরুত্বের উপর ভিত্তি করে ওয়েবসাইটের কাঠামোকে তিনটি স্তরে ভাগ করা হয়। প্রথমটি হচ্ছে হোম পেজ, দ্বিতীয় হচ্ছে মেইন সেকশন, এবং তারপর আছে হচ্ছে আমাদের সাব সেকশন। এটি একটি বেসিক ওয়েবসাইট স্ট্রাকচারের একটা লেআউট। তো চলো দেখি আমরা হোম পেজ বলতে কি বুঝি। এনি ওয়েবসাইট হ্যাজ আ মেইন পেজ, দিস ইজ called home page. The table of contents of all the main page stored on the home page, so this is used as index page. তো যে কোনো ওয়েবসাইটে যখন আমরা ঢুকি তখনই আমরা একটা শুরুর পেজ দেখতে পারি, এটাকে আমরা মূলত বলছি হোম পেজ।
কোনো হোম পেজে আমাদের সমস্ত পেজের যে ইন্ডেক্স থাকে সেগুলোকে জমা রাখা হয়, সেজন্য এটাকে আমরা ইন্ডেক্স পেজও বলতে পারি। হোম পেজটি অবশ্যই আমাদের অনেক সংক্ষিপ্ত হতে হবে এবং ইনফরমেটিভ হতে হবে, যাতে কোনো ভিজিটর যখনই আমাদের ওয়েবসাইটটাতে ঢুকবে তখনই হোম পেজটি দেখে যাতে আমাদের ওয়েবসাইট সম্পর্কে একটি ধারণা তারা করতে পারে। এরপরে আছে হচ্ছে মেইন সেকশন। Page that are directly linked to the home page are called main section page. Main section is often called site index. অর্থাৎ হোম পেজের সাথে যে পেজগুলো সরাসরি লিঙ্ক করা থাকে তাদেরকে মেইন সেকশন বা মূল ধারার পেজ বলা হয়। মেইন সেকশনকে অনেক সময় সাইট ইন্ডেক্সও আমরা বলতে পারি। এরপরে আছে হচ্ছে সাবসেকশন। A page that has a link to the main section is called a subsection page. By clicking on the main page, subsection is available, then visitors can view the information of the subject. তো মেইন পেজের সাথে যে পেজের লিঙ্ক থাকে সেটাকে আমরা মূলত বলছি সাবসেকশন পেজ। মেইন পেজ বা মেইন সেকশনে ক্লিক করলে সাবসেকশন পেজ পাওয়া যায়। যখনই কোনো ভিজিটর তাদের ওয়েবসাইটে ভিজিট করে তখন তাদের সাবসেকশনের যে ইনফরমেশন থাকে সেগুলো তারা অবলোকন করতে পারে বা দেখতে পারে। তো এই ছিল আমাদের ওয়েবসাইটের স্ট্রাকচার সম্পর্কে ধারণা। ওয়েবসাইটের যে ওয়েব লিঙ্ক, অ্যাক্সেস মোড এবং ওয়েবসাইটের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্সের উপর ডিপেন্ড করে কিন্তু ওয়েবসাইটের স্ট্রাকচারকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি, সেটি আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। আশা করছি আপনারা আমাদের ভিডিওটি দেখে উপকৃত হবেন। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।